মাই স্টুডেন্টস, আমি তোমাদের স্যার জাহাঙ্গীর আলম আবার হাজির হয়েছি কয়েকদিন ব্রেকের পর। পড়াশোনা ভালো চলছে তো? দেখো, ভালো তোমাদের পড়াশোনা কী করে চলবে, স্কুল তো বন্ধ। তো আজকে লেসন শুরু করার আগে দুই একটা কথা বলবো, একটু মন দিয়ে শোনো। তোমাদের স্কুল যে কবে খুলবে সে ব্যাপারটা এখনও ঠিক নেই। কেন্দ্রীয় সরকার তো 15 আগস্ট একটা ডেট দিয়েছে, তারপরে খুলবে বলেছে। রাজ্য সরকার সেটা মানতে চাইছিল না। পরে কালকে মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্সে শুনলাম যে মুখ্যমন্ত্রী বলেছেন যে জুলাইয়ে স্কুল খোলা সম্ভব হবে না, অর্থাৎ তোমাদের স্কুল খুলতে সেই আগস্ট বা আগস্টের শেষ হয়ে যেতে পারে। তো সেই হিসেবে তোমাদের পড়াশোনাটা বাড়িতেই করতে হবে, অনলাইন ক্লাসই তোমাদের এখন মূল ভরসা। তো আমার ক্লাসটা অ্যাটেন্ড করতে থাকো। আর আমাদের ক্লাসের লেসনে এবার ফিরে আসি। হ্যাঁ, দুটো চ্যাপ্টার শেষ হয়েছে, অ্যাটমিক নিউক্লিয়াস এবং তার আগে লাইট। কিছু কিছু টপিক হয়তো বাকি আছে, তো সেগুলো পরে দেখা যাবে। তো আমার দুটো স্টুডেন্ট রিকোয়েস্ট করেছিল, স্যার কারেন্ট ইলেকট্রিসিটিটা একটু ডিসকাস করে দেবেন। তো সেই হিসেবে আমি তোমাদের নতুন চ্যাপ্টার শুরু করছি, কারেন্ট ইলেকট্রিসিটি, তড়িৎ, তড়িৎ চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারে আমরা মোটামুটি 4টে বা 5টা লেসন বানাবো, দেখা যাক কটা হয়। এবারে কিন্তু ওই 30 মিনিটের নয়, এবার ছোটো ছোটো লেসন হবে, অর্থাৎ 15 মিনিটের মতো করে লেসন বানাবো। কারণ 30 মিনিটের লেসনে অনেকের তোমাদের ধৈর্য থাকছে না, অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো তো যাই হোক, দেখা যাক কটা লেসন হয়। তো আজকে যেটা শুরু হচ্ছে তড়িৎ, এই চ্যাপ্টারে আমি তোমাদের আলোচনা করে দেবো আধান কাকে বলে, তড়িৎগ্রস্ত অবস্থা বলতে কি বোঝায়, বিভব কাকে বলে, বিভব পার্থক্য কাকে বলে, ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স কাকে বলে, কুলম্বের সূত্র আছে, কুলম্বের সূত্রটা আলোচনা করে দেবো। এবং দেখা যাক আর কতটা হয় ওই 15 মিনিট টাইমের মধ্যে। এরকমভাবে ছোট ছোট লেসন হবে, তাতে তোমাদের একটু সুবিধা হবে। কারণ দীর্ঘ লেসন তৈরি করলে তোমাদের একটু ধৈর্যচ্যুতি করছে, সেই হিসেবে লেসনগুলো ছোটো ছোটো বানাবো। তো এরকম সুন্দর সুন্দর লেসন পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকো। চ্যানেলটা যদি ভালো লাগে লাইক করে দিও, আর যারা নতুন এসেছো তারা একটু সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনটাও টিপে দিও, তাহলে তোমরা সঙ্গে সঙ্গে জেনে ফেলবে আমার পরবর্তী লেসন যখন রিলিজ হবে সকলের আগে। এবং তোমরা আমাকে যদি এরকম উৎসাহিত করো তাহলে আমি আরও ভালো ভালো লেসন তোমাদের জন্য বানিয়ে দেবো। ওকে, তো চলো শুরু করা যাক আমাদের আজকের লেসন। স্টুডেন্টস, তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। তো দেখো, আজকের ক্লাসের যে আমাদের মূল হেডলাইনটা হচ্ছে তড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। এই যে কারেন্ট, এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয় আমাদের আধুনিক জীবনে। তোমরা সকলেই তো বিভিন্ন ইলেকট্রনিক্স বা ইলেকট্রিকের জিনিস ইউজ করো, টিভি, ফ্রিজ, মোবাইল ফোন, কম্পিউটার, এভরিথিং নিডস ইলেকট্রিসিটি। হ্যাঁ, কোনোটায় কম লাগে, কোনোটায় বেশি লাগে। তাই ইলেকট্রিসিটি ছাড়া মানুষের আধুনিক জীবন ভাবাই যায় না, তাই না? তাহলে এই যে একটা যে জিনিসটা আমাদের জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটা সম্বন্ধে সকলের ভালো জ্ঞান থাকা দরকার। সকলেরই এই জ্ঞানটা থাকা দরকার সেফটির জন্যও বটে, কারণ কারেন্ট তো সেটা আমরা অনেক কিছু শিখবো এই চ্যাপ্টারে। তো এবার আমরা সিলেবাসের মধ্যে ঢুকি। তো দেখো, তোমরা দেখে থাকবে শীতকালে চুল আঁচড়ানোর পরে চিরুনিটার কাছে যদি ছোট ছোট কাগজের টুকরো নিয়ে যাওয়া হয়, তাহলে কাগজের টুকরোগুলো চিরুনিটাতে আকৃষ্ট হয়, লাফিয়ে লাফিয়ে চিরুনিটার গায়ে আটকে যেতে থাকে। এরকম শোলার গায়েও যদি তুমি ঘর্ষণ করো শোলার বলকে কাঁচ দণ্ড দিয়ে, সেখানেও এটা সৃষ্টি হয়, এরকম একটা ধর্ম সৃষ্টি হয়, যেখানে বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম সৃষ্টি করে। এরকম আরও অনেক উদাহরণ দেওয়া যায়, তোমরা দেখে থাকবে। তো সেগুলো ডিটেলস বলছি না। তা মূল ব্যাপারটা হচ্ছে ঘর্ষণের ফলে কোনো একটা বস্তুর মধ্যে একটা বিশেষ ধরনের ক্ষমতার সৃষ্টি হয় কোনো অন্য বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করার। এই অবস্থাটাকে বলে তড়িতায়িত অবস্থা বা তড়িৎগ্রস্ত অবস্থা। তো এটা আমরা আলোচনা করে নেব যে বস্তুর তড়িৎগ্রস্ত অবস্থা বলতে কি বোঝায়। ওকে, বস্তুর তড়িৎগ্রস্ত অবস্থা বলতে কি বোঝায় সেটা বুঝতে গেলে তোমাকে পরমাণুর গঠনের কথাটা আবার ভাবতে হবে। তোমরা জানো যে পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান থাকে, যদিও দুটো আলাদা জায়গায় থাকে, নিউক্লিয়াসে প্রোটন থাকে আর ইলেকট্রন বাইরের কক্ষপথে থাকে। তো যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে, সেই জন্য সাধারণ অবস্থায় পরমাণু
তড়িৎগ্রস্ত হয় না, নিউট্রাল হয়। আর নিউট্রাল কণা যেগুলো আছে সেগুলো তো তড়িৎ শূন্য, তার কোনো তড়িৎই নেই, পুরো পজিটিভও নয় নেগেটিভও নয়। আমরা জানি প্রোটন পজিটিভ আর ইলেকট্রন নেগেটিভ। তো এমনি সাধারণ অবস্থায় পরমাণুতে কোনো তড়িৎ থাকে না, কারণ যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে। এইবার তড়িতাহিত হয় কখন? যখন ইলেকট্রনের আদান প্রদান ঘটে। ওই যে বললাম চিরুনিতে যখন চিলে ঘষছো তখন কি হচ্ছে? ইলেকট্রনের আদান প্রদান ঘটছে। তো কীরকমভাবে হয় সেটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো, যে ধরো একটা পরমাণুতে আমি খুব বড় করে এঁকেছি যে 6টা প্রোটন আর 6টা ইলেকট্রন আছে। তো এটা এখানে এঁকেছি, কিন্তু প্রোটন নিউক্লিয়াসে থাকবে আর ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষ হয়ে থাকবে। তো আমি সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য এক জায়গাতে এঁকেছি। প্রোটন 6টা, দেখো 6টা ইলেকট্রন, তার মানে কি 6টা প্লাস আর 6টা মাইনাস। তাহলে মোট কত হলো? 0 হলো, প্লাস 6 মাইনাস 6। আর নিউটনের তো কোনো নেই, তো শূন্য সেটা। তাহলে এইবার এটাকে যদি তুমি অন্য জায়গা থেকে ঘর্ষণের ফলে বা কেউ যদি একে দুটো ইলেকট্রন দেয়, একটা পরমাণুকে 2টো ইলেকট্রন দেয়, তাহলে কি হবে? এই 2টো ইলেকট্রন পেলে কত? 6টা ছিল, হয়ে গেল 8টা। দেখো 8টা হয়ে গেল। তাহলে এর 6টা প্রোটন ছিল আর 8টা ইলেকট্রন হয়ে গেল, তাহলে তো 2টো ইলেকট্রন বেশি হয়ে গেল। তার মানে এ মাইনাস আধান বেশি হলো, 2টো বেশি। তখন এই হয়ে গেল তোমার নেগেটিভলি চার্জ, অর্থাৎ ঋণাত্মক তড়িৎগ্রস্ত। আবার যদি কি করে, যদি ইলেকট্রন পেল না কিন্তু ইলেকট্রন বেরিয়ে গেল, অন্য কিছু ঘর্ষণের ফলে 2টো ইলেকট্রন হয়তো বেরিয়ে গেল। 2টো ইলেকট্রন যদি বেরিয়ে যায়, তাহলে এখানে দেখো 6টা ইলেকট্রন ছিল, 2টো বেরিয়ে গেল। হ্যাঁ, এটা তাহলে কত হবে? তোমার এটা নাম্বার 3 কেস। দেখো 2টো ইলেকট্রন বেরিয়ে গেলে 4টে ইলেকট্রন আছে। 4টে ইলেকট্রন, প্রোটন 6টা, ইলেকট্রন 4টে ইলেকট্রন 4টে প্রোটনকে প্রশমিত করলো, তাহলে তো 2টো প্রোটন বেশি থাকছে, অর্থাৎ 2টো প্লাস বেশি থাকছে। তার মানে তখন পজিটিভ আধান, অর্থাৎ ধনাত্মক তড়িৎগ্রস্ত হবে। অর্থাৎ সিম্পল ব্যাপার, যে ইলেকট্রন যদি কোনো বস্তু পায় তাহলে সেটা নেগেটিভলি চার্জড হয়, অর্থাৎ নেগেটিভ ঋণাত্মক আধানগ্রস্ত হয়। আর যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে সে ধনাত্মক তড়িৎগ্রস্ত বা পজিটিভলি চার্জড হয়। তার মানে নেগেটিভকে বাংলায় বলে ঋণাত্মক আর পজিটিভকে বাংলায় বলে ধনাত্মক। তাহলে কোনো বস্তু তড়িতাহিত অবস্থা বলতে বোঝাচ্ছে যে সে নর্মাল যেটা ইলেকট্রন তার কাছে আছে তার থেকে বেশি আছে না কম আছে। তার কাছে যদি ইলেকট্রন বেশি থাকে, নর্মালি তার যে থাকার কথা তার থেকে যদি ইলেকট্রন বেশি থাকে তাহলে সে হবে নেগেটিভ। আর যদি তাতে ইলেকট্রন বেরিয়ে যায় তার বডি থেকে, তখন সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে নর্মাল অবস্থা থেকে বেরিয়ে যাওয়ার ফলে তার ধনাত্মক আধানটা বেশি হয়ে যায়, তার ফলে সে পজিটিভলি চার্জ হয়। তাহলে আধান বোঝা গেল, আধান 2 রকমের হতে পারে, একটা পজিটিভ আধান, একটা নেগেটিভ আধান। তো আমরা জানি ইলেকট্রন নেগেটিভ, সবাই জানি ইলেকট্রন নেগেটিভ আর প্রোটন পজিটিভ। তাহলে আধানও 2 রকম। হ্যাঁ, কোনো বস্তুতে অনেক ইলেকট্রন থাকলে সে নেগেটিভ হবে, আর ইলেকট্রন কম থাকলে সে পজিটিভ হবে। তো এই যে পজিটিভ আর নেগেটিভ বিষয়ে একটা কথা বলে রাখি, যেটা কোনো বইয়ে তুমি লেখা পাবে না, সেটা হচ্ছে যে এই নামগুলো ইলেকট্রনকে নেগেটিভ এবং প্রোটনকে পজিটিভ বলেছি, এটা জাস্ট নাম। এটা ঈশ্বর ভগবান সৃষ্টি করে পাঠায়নি যে ইলেকট্রনটাই নেগেটিভ আর প্রোটনটা পজিটিভ। নাম দেওয়া হয়েছে, ওর প্রকৃতি, আধানদের প্রকৃতি বিপরীত। সেই ইলেকট্রনের যা প্রকৃতি ওটাকে নেগেটিভ বা মাইনাস নাম দেওয়া হয়েছে। আমরা যদি ওটাকে প্লাস বা মাইনাস, প্লাস বলতাম ইলেকট্রনকে এবং প্রোটনকে মাইনাস বলতাম, তাহলেও কিন্তু কোনো কিছুর পরিবর্তন ঘটতো না, ওইভাবেই সব ব্যাখ্যা হতো। হ্যাঁ, জাস্ট নাম, এটা একটা প্রকৃতি। পজিটিভ ও নেগেটিভ এটা বিজ্ঞানীদের দেওয়া জাস্ট দুটো বিপরীত নাম। হ্যাঁ, নেগেটিভটাকে আমরা যদি পজিটিভ বলতাম আর পজিটিভটাকে নেগেটিভ বলতাম, তাহলেও কিন্তু সব কিছু একই থাকতো। হ্যাঁ, একই রকমভাবে ব্যাখ্যা করা যেত, জাস্ট উল্টো হয়ে যেত। তো পজিটিভ আর নেগেটিভ ব্যাপারটা এরকম, ইলেকট্রনকে আমরা ধরি নেগেটিভ আর প্রোটনকে আমরা ধরি পজিটিভ। তাহলে এই হলো মূল কথাটা, হচ্ছে যে কোনো নর্মাল অবস্থায় যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকে, তাহলে যে কোনো বস্তু নিউট্রাল থাকে, প্রশমিত থাকে। হ্যাঁ, কিন্তু যদি ইলেকট্রন সেখান থেকে বেরিয়ে যায় তাহলে সে পজিটিভ আধান হয়ে যায়, অর্থাৎ ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে যায়, এটাকে আমরা বলি তড়িতাহিত হয়েছে। আবার যদি সে ইলেকট্রন পায় বাইরে থেকে, তাহলে আমরা বলি সেটা ঋণাত্মক তড়িতাহিত হয়েছে বা ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়েছে।
তাহলে এই গেল বস্তুর তড়িতাহিত অবস্থা বলতে কি বোঝায় তার ধারণা। ওকে, জাস্ট সিম্পল ইলেকট্রনের আদান প্রদান। ওকে, এরপরে আমরা চলে আসছি আমাদের পরবর্তী আলোচনায়, সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা সূত্র, কুলম্বের সূত্র। ওকে, বললাম সেই আধান দুটো পজিটিভ বা নেগেটিভ হতে পারে। যদি পজিটিভ দুটো আধানকে পাশাপাশি রাখা হয় তো তাদের মধ্যে একটা বিকর্ষণ বলের সৃষ্টি হয়, আর একটা পজিটিভ আর একটা নেগেটিভ আধান হলে তাদের মধ্যে কি হয়, আকর্ষণ বলের সৃষ্টি হয়। তো এখানে এই সংক্রান্ত একটা সূত্র আছে, মহাবিজ্ঞানী কুলম্ব এই সূত্রটা প্রথম দিয়েছিলেন, তার নামের সূত্রটা কুলম্বের সূত্র। তো সেটা আমি একটু ব্যাখ্যা করে দিই। স্টেটমেন্টটা এটা ব্যাখ্যা করার পরে বলবো, আপাতত আগে গাণিতিক ব্যাখ্যাটা দিয়ে দিই, তারপরে স্টেটমেন্টটা কি হবে। যদি বলে কুলম্বের সূত্রটি লিখো, তাহলে কি লিখতে হবে সেটা আমরা পরে দেখছি। তো দেখো, দুটো আধান আছে, Q1 আর Q2। আধানের মান হতে পারে তো 5, 10, 20 একটা ভ্যালু হতে পারে। এককটা পরে বলছি। কুলম্বের মানে আধানের একক কুলম্ব, বা কুলম্বের নামে, বিজ্ঞানী কুলম্বের নামে। ধরো Q1 কুলম্ব আর Q2 কুলম্ব, দুটো আধান আছে, বিন্দু আধান, মানে একটা বিন্দুতে এগুলো আছে, এবং তাদের মধ্যে দূরত্ব দেখো R। এ বিন্দুতে Q1 রয়েছে, বি বিন্দুতে Q2 রয়েছে। তাহলে এদের মধ্যে যদি এরা পজিটিভ হয় দুটোই, তাহলে এদের মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করবে, হ্যাঁ, তারা পরস্পরকে দূরে ঠেলে দেবে। আবার যদি একটা পজিটিভ আর একটা নেগেটিভ হয়, তাহলে তাদের মধ্যে আকর্ষণ হবে, তারা পরস্পরকে কাছে টানবে। উভয় ক্ষেত্রে কিন্তু মানটা একই হয়। তো দেখা যাচ্ছে যে যদি আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এফ হয়, এফ দিয়ে আমি চিহ্নিত করি, তাহলে পরীক্ষা করলে দেখা যাবে যে দুটো জিনিস দেখা যায়। প্রথমত এফ তোমার আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক হয়, অর্থাৎ আধান এ মানে বলটা এফ সমানুপাতিক Q1 ইন্টু Q2। এখানে বোঝার বিষয় হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি Q1 এর উপর নির্ভর করবে না, বা আলাদাভাবে Q2 এর উপর নির্ভর করবে না। আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা নির্ভর করবে Q1 এবং Q2 এর গুণফলের উপর। সিঙ্গেল Q1 এর উপর নির্ভর করে না, বা সিঙ্গেল Q2 এর উপরও নির্ভর করে না। হ্যাঁ, নির্ভর করবে Q1 ইন্টু Q2, এই গুণফলের উপর নির্ভর করে, অর্থাৎ F সমানুপাতিক Q1 ইন্টু Q2। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে এই বলটা তোমার সমানুপাতিক 1/r², তার মানে ব্যস্তানুপাতিক। এই R Q1 এবং Q2 এর মধ্যে যে ডিস্টেন্স, সেই R তার বর্গের ব্যস্তানুপাতিক। দেখো r² আছে তাহলে, এবং 1/, আছে, তাহলে এটা হচ্ছে ব্যস্তানুপাতিকটাকে এইভাবে লেখা হয়, চিহ্নটা সমানুপাতিকই কিন্তু 1/, দিয়ে লেখা হয়। তাহলে এ বিকর্ষণ বা আকর্ষণ বলটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আধানদ্বয়ের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই দুটো অবজারভেশনকে যদি কম্বাইন করা হয়, মানে F সমানুপাতিক Q1 Q2 যখন Rটা ফিক্সড থাকছে, আবার F সমানুপাতিক 1/r² যদি Q1 এবং Q2 পরিবর্তনশীল হয়, এই দুটো বিষয়ই যদি পরিবর্তনশীল হয়, অর্থাৎ R এবং Q1 Q2, তাহলে দেখা যায় যে F সমানুপাতিক হবে, এই দুটো কম্বাইন করো, উপরে Q1 Q2 আছে, নিচে r² আছে, এই দুটো কম্বাইন করে দেখা যায় F সমানুপাতিক Q1 Q2/r²। এবার লজ অফ ভেরিয়েশন, অর্থাৎ ভেদের সূত্র অনুযায়ী আমরা জানি যে সমানুপাতিক থেকে সমান যদি আমি লিখতে চাই, তাহলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, তাই না? তাহলে এর সমান কত হবে, কে ড্যাশ। দেখো কে ড্যাশ, এখানে কে না দিয়ে কে ড্যাশ দিলাম কেন, তার একটা কারণ আছে, পরে বলছি। তাহলে কে ড্যাশ হচ্ছে একটা ধ্রুবক, এর সমানুপাতিক এফ সমান কে ড্যাশ ইন্টু Q1 Q2/r², যেখানে কে ড্যাশ হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। তো সিজিএস পদ্ধতিতে মানে কে ড্যাশ এর মান আলাদা হয়, আর এসআই পদ্ধতিতেও কে ড্যাশ এর মান আলাদা হয়। অর্থাৎ কে ড্যাশ এর মানটা নির্ভর করে কোন পদ্ধতিতে তুমি আধান এবং দূরত্বকে প্রকাশ করছো তার উপর, অর্থাৎ একক সিস্টেমের উপর নির্ভর করে, কোন সিস্টেমে তুমি প্রকাশ করছো, আধানের মান কোন এককে লিখছো এবং দূরত্বের মান কোন এককে লিখছো, তার উপর তোমার নির্ভর করে কে ড্যাশ এর মান। তো সিজিএস আর এসআই দুটো পদ্ধতি মেনলি আমরা ব্যবহার করি। সিজিএস পদ্ধতিতে কে ড্যাশ এর মান হয় তোমার 1/k। হ্যাঁ, এখানে দেখো একটা ধ্রুবক আর একটা ধ্রুবককে তৈরি করছে, কে ড্যাশ ইকুয়াল টু 1/k, যেখানে কে হলো মাধ্যমের তড়িৎভেদ্যতা, পারমিটিভিটি অফ দি মিডিয়াম। তাহলে পারমিটিভিটি আমি একটু পরে বলবো, পারমিটিভিটি কাকে বলে। এখানে আপাতত এখানে এটা কন্টিনিউ করি। বায়ু বা শূন্য মাধ্যমে কে ড্যাশ হচ্ছে 1। তাহলে
এটা যে এটা বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে এফ ইকাল টু হয়ে যাবে 1 ইন্টু কে ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, মানে এফ ইকাল টু 1 মানে কিছু না Q1 ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার। এটা হচ্ছে এসআই সিজিএস পদ্ধতিতে তোমার কুলম্বের সূত্র, গাণিতিক রূপ কুলম্বের সূত্রে গাণিতিক রূপ সিজিএস পদ্ধতিতে আছে তোমার এফ ইকাল টু Q1 কিউ টু বাই আর স্কোয়ার। আর এসআই পদ্ধতিতে তোমার কে ড্যাশ হচ্ছে 1 বাই 4 পাই এপসাইলন 0। দেখো 1 বাই 4 পাই এপসাইলন 0। তাহলে এপসাইলন 0 এখানে নতুন টার্ম এসেছে, এরকম এপসাইলন এর মতো অনেকটা গ্রিক লেটার এপসাইলন, এটার নাম। বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে একটা জিরো বসেছে, জিরো মানে হচ্ছে যে বায়ু বা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তো এইটা তোমার এপসাইলন 0 একটা মান আছে, এটা মুখস্থ করতে হবে না, দেওয়া থাকবে, কিন্তু এটা তোমার জানার জন্য লিখেছি, জানানোর জন্য। 8.85 মুখস্থ রাখতে পারলে আরো ভালো হয়, খুব ভালো হয়। এবং এটা 11, 12 যারা সায়েন্স করবে তাদের তো অবশ্যই দরকার পড়বে। এপসাইলন 0 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার -12 কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এই ভ্যালুটা কে ড্যাশ কত দাঁড়াবে 1 বাই 4 পাই এপসাইলন 0 মানটা যদি বসাও 1 বাই 4 পাই মানে 3.14 মানে 22/7 মানে 3.14, আর এপসাইলন 0 এর এই মানটা যদি বসাও তাহলে 1 বাই 4 পাই এপসাইলন 0 এটা ক্যালকুলেশন করলে আসে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তো শেষ পর্যন্ত তাহলে এই সূত্রটা মানে এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রটা দাঁড়াচ্ছে তোমার এফ ইকুয়াল টু, দেখো কে ড্যাশ ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসাইলন 0। তাহলে এফ ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসাইলন 0 ইনটু Q1 Q2 বাই আর স্কয়ার। এখানে এফ ইকুয়াল টু 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু Q1 Q2 বাই আর স্কয়ার লিখলেও হয়, হ্যাঁ, কারণ 1 বাই 4 পাই এপসাইলন 0 মানে হচ্ছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, এটা এসআই এককে। তাহলে এই গেল তোমার কুলম্বের সূত্রের দুটি গাণিতিক রূপ। তাহলে এবার যদি বলে যে কুলম্বের সূত্রটি লিখো, তাহলে বলতে হবে যে একটা নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে, অর্থাৎ নির্দিষ্ট মাধ্যমে বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে বা অন্য মাধ্যমে কোনো তরলের মধ্যে, হ্যাঁ, তাহলে মাধ্যমটা নির্দিষ্ট রাখতে হয়। নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে দুটি আধান কিছুটা দূরত্বে থাকলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে তাদের মধ্যেকার সংযোজক রেখা বরাবর, সংযোজক রেখা আর, তাহলে সংযোজী রেখা বরাবর আকর্ষণ বা বিকর্ষণ মানটা ক্রিয়া করবে সবসময়। এটা এই দুটোর মধ্যেকার রেখা বরাবর ক্রিয়া করবে, এটা উপর দিক বেঁকে বা এটা বেঁকে আকর্ষণ করবে না, এই পথে আকর্ষণ করবে না বা এই পথে আকর্ষণ করবে না, তার আকর্ষণ করবে সংযোগী রেখা বরাবর। এবং 2 নম্বর হচ্ছে যে এই আকর্ষণ বলের মান হবে সেই আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই হচ্ছে কুলম্বের সূত্র। তোমরা বই থেকে এটা মুখস্থ করে নিও, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় আসে পরীক্ষায়, এবং এটা লিখতে হবে। এই গেল কুলম্বের সূত্র। এখানে নতুন যে টার্মটা বলেছিলাম তড়িৎ ভেদ্যতা, পারমিটিভিটি, এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা হচ্ছে যে এই আধানদ্বয় যখন কোনো জায়গায় রাখো তখন কোথায় রেখেছো, কোন মাধ্যমে রেখেছো তার উপর নির্ভর করবে তাদের মধ্যেকার আকর্ষণ বা বিকর্ষণ বলের মান। তো বায়ুতে রেখেছো একরকমভাবে মান, জলের মধ্যে তুমি যদি রাখো আধান দুটোকে তাদের মধ্যে পারস্পরিক আকর্ষণ বিকর্ষণ মানটা আলাদা হবে। আবার তেলের মধ্যে রাখো, অ্যালকোহলের মধ্যে রাখো, অন্য তারপিন তেলের মধ্যে রাখো, অন্য যে কোনো লিকুইডের মধ্যে রাখো, গ্লিসারিনের মধ্যে রাখো, তাহলে কি হবে তাদের মধ্যেকার আকর্ষণ বা বিকর্ষণের মান কিন্তু একই হবে না, প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা হবে। প্রত্যেকটা ক্ষেত্রের কেন আলাদা হবে? কারণ প্রত্যেকটা ক্ষেত্রের কে ড্যাশের মান কে এর মান আলাদা, ওকে, মাধ্যম অনুযায়ী কে এর মান আলাদা হবে। অর্থাৎ ওই যে একটা আধানকে আকর্ষণ করছে, তো ওই প্রভাবটা বায়ু মাধ্যমে একজন আরেকজনের উপর যতটা প্রভাব ফেলবে অন্য মাধ্যমে ঠিক সম পরিমাণ প্রভাব পড়বে না, হ্যাঁ, কারণ বাধা মিডিয়ামের একটা ভূমিকা আছে এখানে, হ্যাঁ, জলের মধ্যে আলাদা, তেলের মধ্যে আলাদা, গ্লিসারিনে আলাদা, তারপিনে আলাদা, ওকে, সব এই জন্য মাধ্যমের সেখানে যে ব্যাপারটা কাজ করে সেটা কে দিয়ে সেটাকে নির্ণয় করা হয়। তো বায়ু মাধ্যমের ক্ষেত্রে লিখেছি যখন কে, বায়ু মাধ্যমের ক্ষেত্রে কে সিজিএস পদ্ধতিতে 1 হয়, আবার এসআই পদ্ধতিতে সেটা হচ্ছে 1/4 পাই এপসাইলন 0। এরকম মাধ্যম অনুযায়ী এর মানটা আলাদা হয়ে যাবে, ওকে। তাহলে এই গেল তোমার কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রের গাণিতিক রূপটা ভালো করে দেখতে হবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন লাগলো আজকে ক্লাসটা? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, থামস আপ ক্লিক করে দাও। আর যারা নতুন এসেছো তাদের জন্য একটা মেসেজ আছে যে আমার
এই লেসনের নিচে দেখো ডেসক্রিপশান আছে, ডেসক্রিপশানে পুরনো যত আমার ভিডিও লেসন পাবলিশ হয়েছে সবগুলোর লিঙ্ক দেওয়া আছে। তোমরা যদি মনে করো যে তোমাদের একটু দরকার, তাহলে সেগুলো তোমরা দেখে নিতে পারবে। ওই লিঙ্কে ক্লিক করলে সব লেসনগুলো পেয়ে যাবে। আজ পর্যন্ত যত লেসন বের হয়েছে সবগুলোর লিঙ্ক ওখানে দেওয়া আছে। আর এরকম সুন্দর সুন্দর লেসন পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকো। তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে বেল আইকনটা আসবে সেটাও ক্লিক করে দাও। এটা একদম ফ্রি, তোমার কোনো পয়সা খরচ হবে না, কিন্তু আমার অনেক মোটিভেশন বেড়ে যাবে, তোমাদের জন্য আরও ভালো ভালো লেসন তৈরি করতে পারবো। তোমরা যদি সংখ্যায় বেশি হও সেটা আমার বিরাট পাওনা। তো যাই হোক, এই অনুরোধটা রইলো। আর একটা অনুরোধ আছে, তোমরা কমেন্ট করছো না, কমেন্ট করো। যারা আমাদের শেষ পর্যন্ত লেসনটা দেখছো এবং ভালো লাগছে তারা কমেন্টে লিখবে, স্যার ভালো হয়েছে, ভালো লেগেছে, বা খারাপ হলে বলবে স্যার ভালো হয়নি বা বুঝতে পারিনি। এরকম কিছু ইন্টারাকশান হলে ভালো হয়। তো তোমরা অবশ্যই কমেন্টে লিখবে। ওকে, তাহলে আজকের মতো আসছি, সাবস্ক্রাইব করে নিও, বাই।